Assalamu alaikum. Welcome to online class. Good morning, students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Now you are staying at home for COVID-19. We are uploading classes here today. We are coming with more classes from now. I am going to discuss before you about verb and its classification. What is verb? Verb is a doing or saying word. Verb is very important part of a person's office. Verb is called the life of a sentence. অর্থাৎ ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। Verb and its classification kinds of verb. ভার্ব প্রধানত দুই প্রকার, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, ফেক্টিভ ভার্ব, কোয়াসিফিসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব তিন প্রকার, কোপেলেটিভ, পজিটিভ এবং কগনেট। হোয়াট ইজ ফিনিট ভার্ব? ফিনিট ভার্ব সাধারণত বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং নাউন অর্থাৎ পার্সন, সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। ফেক্টিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অন্য অতিরিক্ত কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় তার অর্থ প্রকাশের জন্য তাকে ফেক্টিভ ভার্ব বলে। কোয়াসিফিসিভ ভার্ব, কোয়াসিফিসিভ ভার্ব যে ভার্ব একটি বইয়ের যে ভার্ব আছে সেই ভার্ব থাকা সত্ত্বেও যেটা নাকি প্যাসিভ বইয়ের অর্থ প্রকাশ করে তাকে কোয়াসিফিসিভ ভার্ব বলে। রিফ্লেক্সিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। রিসিপ্রোকাল ভার্ব, যে ভার্বে অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন তাকে রিসিপ্রোকাল প্রনাউন বলে। I am giving some example about verbs. যেমন he goes to school. I go to school.
আই ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলে। যেমন এখানে হি সাবজেক্ট থাকাতে হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে ইয়ের যুক্ত হয়েছে। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, আইয়ের সাথে শুধু ভার্ব যুক্ত হয়েছে। ওয়েন্ট ভার্ব টু, এখানে টেন্সের পরিবর্তন হয়েছে, এই জন্য ভার্বের রূপেরও পরিবর্তন হয়েছে। তাহলে এই প্রত্যেকটা ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, তাই এটা ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব দুই প্রকার আমরা জানি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার আমরা জানি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব যেমন আই ইট রাইস। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেই ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি স্লিপস। সাবজেক্ট ভার্ব এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে স্লিপস এখানে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব আমরা এখন জানি ট্রানজিটিভ ভার্ব চার প্রকার। ফ্যাক্টিভ ভার্ব। ফ্যাক্টিভ ভার্ব যেমন ফ্যাক্টিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করার জন্য আরেকটি অতিরিক্ত ওয়ার্ড প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিভ ভার্ব বলে। যেমন we made him chairman. সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অতিরিক্ত এক্সটেনশন, অতিরিক্ত চেয়ারম্যান। এই জন্য অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত একটা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, এই জন্য এই মেড হলো ফ্যাক্টিভ ভার্ব। আরেকটু উদাহরণ দিচ্ছি, we made him captain. They elected him
they elected him MP. এখানে প্রত্যেকটি অবজেক্ট থাকার পরেও অতিরিক্ত একটা শব্দ যুক্ত হয়েছে, তাই এটা ফ্যাক্টিভ ভার্ব। We call him full. এখানে অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ভার্ব যুক্ত হয়েছে, তাই এটা ফ্যাক্টিভ ভার্ব। Dear students, listen to me what I say. Next, cohesive verb. Active voice ভার্ব অ্যাক্টিভ অর্থ প্রকাশ না করে প্যাসিভের অর্থ প্রকাশ করে বলেই তাকে কোয়াসিভিসিভ ভার্ব বলে। যেমন দি বেড ফিল সফট। এটার বাংলা অর্থ বিছনাটি নরম লাগে। এটা অ্যাক্টিভ ভয়েস হওয়া সত্ত্বেও প্যাসিভের অর্থ প্রকাশ করেছে, তাই এটা এই ফিলস এখানে কোয়াসিভিসিভ ভার্ব। দি রোজ স্মেলস সুইট। আয়রন feels hurt. The book reads well. The pen writes well. Rice sells cheap. The bed feels hurt. এখানে প্রত্যেকটি সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস হওয়া সত্ত্বেও প্যাসিভের অর্থ প্রকাশ করেছে বিধায় smells cohesive verb, feels cohesive verb, reads cohesive verb, writes cohesive verb, sells cohesive verb, feels cohesive verb. Dear students, আশা করি তোমরা ফ্যাক্টিভ ভার্ব এবং কোহ্যাসিভ ভার্ব বুঝতে পেরেছো। নেক্সট, reflexive verb. The girl killed herself. আমি এখানে একটি এক্সাম্পল লিখছি। herself রিফ্লেক্সিভ প্রনাউন, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। এখানে রিফ্লেক্সিভ প্রনাউন আছে বলেই এটাকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলি। এরকম কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। যেমন she fans herself, he ruined himself, they saved themselves.
the man saves himself. এখানে প্রত্যেকটি সেন্টেন্সে রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রনাউন, হারসেলফ, হিমসেলফ, দেমসেলফ, হিমসেলফ। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যেই সেন্টেন্সের যে ভার্বের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রনাউন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। ইজ ইট ক্লিয়ার টু ইউ ডিয়ার লার্নার্স অর ডিয়ার স্টুডেন্টস? রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে যে ভার্বের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রনাউন থাকে সেই ভার্বকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। ওকে, এখন আমরা আলোচনা করব রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব হলো পারস্পরিক যে সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ক কথা বোঝায় যে ভার্বে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন তাকে রিসিপ্রোকাল ভার্ব বলে। যেমন দি ফ্রেন্ডস লাভ ইচ আদার। যেমন দে হেল্প one another. They love each other. এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটি ভার্বের অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন তাকে আমরা রিসিপ্রোকাল ভার্ব বলে থাকি। ডিয়ার লার্নার্স, এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা জানি অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, আগে আমরা অক্সিলারি ভার্বের ডিফিনেশনটা দিই। অর্থাৎ যে ভার্ব, অক্সিলারি ভার্বকে আমরা সাহায্যকারী ভার্ব বলি, হেল্পিং ভার্ব বলি। অর্থাৎ যে ভার্ব অন্য একটি ভার্বের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো আমরা জেনে নিই। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। এখন আমরা জানবো টু বি ভার্ব কোনগুলো। টু বি ভার্ব হলো পাঁচটি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব have, has, had। এখানে প্রত্যেকটা ভার্বের আমরা ব্যবহার দেখাবো। এখন
যেমন এম ইজ আর সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই এম রিডিং এ বুক, অর্থাৎ আমি একটি বই পড়িতেছি। এখানে অক্সিলারি ভার্বের কোনো শাব্দিক অর্থ এখানে প্রকাশ পাবে না, অর্থাৎ রিড ভার্বটাকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য এখানে এম ব্যবহৃত হয়েছে। তাহলে এম হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। 2, হি ইজ রিডিং এ বুক, এখানে ইজ টু বি ভার্ব। দে আর প্লেইং ক্রিকেট, এখানে আর টু বি ভার্ব। এখন ওয়াজ এয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ওয়াজ এয়ার ব্যবহৃত হয়ে থাকে সাবজেক্টের পর। যেমন আই ওয়াজ রিডিং এ বুক। 2, দে ওয়ার সুইমিং in the river. এখানে ওয়াজ টু বি ভার্ব, ওয়ার টু বি ভার্ব। টু ডু ভার্ব। টু ডু ভার্ব সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে হয়ে থাকে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, দুই ডিড হি eat the mango, does he go to school? নেগেটিভ। এখন নেগেটিভ সেন্টেন্সে আমরা ডু, ডাজ, ডিড কিভাবে ব্যবহৃত হয়। যেমন আই ডু নট নো হিম, দুই হি ডাজ নট read attentively. She did not go to market yesterday. আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সে টু ডু ভার্ব ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এবং ডাজ ব্যবহার করা হয় এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করা হয়। নেগেটিভের বেলায় ঠিক তদ্রুপ প্রেজেন্ট ইনডেফিনিটের সময় ডু নট, ডাজ নট এবং পাস্ট ইনডেফিনিটের সময়
ডিড নট ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা টু ডু ভার্ব ব্যবহার করে থাকি। এখন আসলো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের ব্যবহার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। হ্যাভ ভার্ব, হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং হ্যাভ হ্যাজের পর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহার করে থাকি। যেমন I have written an email. 2 she has made tea. 3 they have won the match. 4 we have done the work. Sabina has sang a song. আমরা দেখতে পাচ্ছি এখানে আই এর সাথে হ্যাভ ব্যবহার করা হয়েছে, সি এর সাথে হ্যাজ, দে এর সাথে হ্যাড, উইর সাথে হ্যাড, সাবিনার সাথে হ্যাজ। এখানে প্রত্যেকটা মূল ভার্বকে এই হ্যাভ হ্যাজ সহযোগিতা করেছে বিধায় এটাকে আমরা টু হ্যাভ ভার্ব বলে থাকি এবং এই হ্যাভ হ্যাজ সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করে থাকি। এখন আমরা হ্যাডের ব্যবহারটা দেখব। হ্যাড, হ্যাড সাধারণত আমরা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহার করে থাকি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন the patient had died before the doctor came. Doi the patient died after the doctor had come. আমরা একটা বিষয় জেনে নিই, বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর মূল পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা হ্যাড ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্সে। এখন আমরা মডাল অক্সিলারি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরছি। মডাল অক্সিলারি মডাল অক্সিলারি হলো shall, should, will, would, can, could, may, might,
মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু। আমরা এই মডেল অক্সিলারি ব্যবহার সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। Dear students, welcome to online class. How are you, dear learners? I hope you are well by the grace of Almighty Allah. Your school is closed for COVID-19. Now you are staying at home. So I have decided to take your class online for class 9-10. Subject English second paper, topics narration. Narration, what is narration? Narration শব্দটি কোথা থেকে এসেছে সেটা আমরা আগে আলোচনা করব। ন্যারেট থেকে ন্যারেশন শব্দটি এসেছে। ন্যারেট থেকে ন্যারেশন শব্দটি এসেছে। ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা, বিবৃতি করা। ন্যারেশন কাকে বলে? বক্তা যা বলে তাই ন্যারেশন। There are two kinds of narration: direct narration, indirect narration. What is direct narration? Direct narration, বক্তা তার বক্তব্য অথবা উক্তি হুবহু উপস্থাপন করলে তাকে ডাইরেক্ট নারেশন বলে। ইনডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন, বক্তা যখন তার উক্তি বা বক্তব্য সরাসরি বা হুবহু না বলে পরিবর্তন করে উপস্থাপন করে তাকে ইনডাইরেক্ট নারেশন বলে। I am giving an example before you. Direct narration. Direct. She said, I am reading. Indirect. She said, এখানে ইনভার্টেড কমার ভিতরে যা আছে সেটা রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার বাইরে যা থাকে সেটা রিপোর্টিং ভার্ব। ইনডাইরেক্ট করার সময় কমা উঠে কনজাংশন ডেট বসে। রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সে আছে, আমরা সি লিখব। আমরা জানি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অথবা এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়। তাহলে সি এর সাথে কি হবে? ওয়াজ। শি ওয়াজ রিডিং। যাই হোক, আমরা একটা জিনিস বুঝতে পারছি, ডাইরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ দুইটা অংশ থাকে। ইনভার্টেড কমার ভিতরে যা থাকে সেটা রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যা থাকে সেটা রিপোর্টিং ভার্ব।